গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালোকে সূর্যোদয় হয়নি। চারদিক কেমন গুমট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর পর্ক। পিচ ডালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারদিকে সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ইউন। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতা লেশমাত্র নেই। মৃত হরিণীর মতো নীল রঙা জলজলে চোখের মণি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরের নির্বুদ্ধতার। এমন সময় হুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চিলো ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতো ড্যাক করে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জাঙ্কুকের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ইউনকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ইউন যে মেয়ে, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জাঙ্কুক কখনোই চাইবে না ওই সুন্দর ঝলঝলে নীলকান্তের মতো চোখ জোড়া বেয়ে এক ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রূম ছুটে গেল ইউনের। ওপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, ইউন শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ইউন। হ্যাঁ শুনছি, বল। ইউনের কথার মধ্যে উষ্ণতার ছিটা ফোটাও নেই। কথাবার্তা তো দূরে থাক, ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জাঙ্কুকের অবশ্য গত 6 মাসে অভ্যাস হয়ে গিয়েছে। তাই ইউনের এমন নির্জীবটাকে পাশে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জাঙ্কুক। বলছি যে সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ড্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ, সকল কিছুকে মুহূর্তে দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জাঙ্কুকের কথা ভ্রু কুঁচকালো ইউন। শব্দটা আজই বোধহয় প্রথম শুনল ও। তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জাঙ্কুককে। শুধালো, সুইট ডেমন সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ইউনের বোকা বোকা কথায় নিঃশব্দে হাসলো জাঙ্কুক। মেয়েটা একটু বেশি সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ও সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা, তবুও কারো কাছে নিজের দুর্বলতা, অপারগতা স্বীকার করে না কখনোই। পাচ্ছে না আবার মানুষ ধরে পেলেও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই। কিন্তু জাঙ্কুক তো সুকৌশলী আর বুদ্ধিমান। ইউনের কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ও। সে যাই হোক, আপাতত ওইসব চিন্তা না করে ইউনের প্রশ্নের জবাব দিল জাঙ্কুক। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুৎসিত। জাঙ্কুকের কথা শেষ না হতেই বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙ্গানো
ক্যাফেটার ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ইউন বলল, তো ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জাংকুক। আমাকে এসব বলে লাভও নেই, কারণ আমার জীবনে ওসব সুইট ডেমন টেমন আসার কোনো সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ইউন। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করে ও। ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে জাংকুক। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া। আর প্রত্যেকবারই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ইউনের জামা কাপড়, চুল, সবকিছু। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ, হয়তো তাই জন্য। অন্যান্য সময় হলে হয়তো জাংকুকের আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনরূপ উত্তর দিত না ইউন, কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ইউন জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে অচেনা জাংকুক। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ শক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহ না দেখাই, কোনোরূপ চেষ্টা না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে? ইউনের এত এত যুক্তির নিচে চাপা পড়ে পিষে গেল জাংকুকের দার্শনিক চিন্তাধারা, যার দরুন ও টপিকটা বদলে ফেলল তৎক্ষণাৎ। কথা ঘুরিয়ে শুধালো, রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসবো? জাংকুকের এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ইউনের। ওকে কেউ দুর্বল ভাবছে, ওর ভেতরে সত্তাটাকে টেনে হিঁচড়ে বের করতে চাইছে। এই বিষয়গুলো ভাবলে মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে ওঠে এক অন্য ইউন, যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে। নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ইউনের। খেপাটে ভাগিনীর মতো তেতে উঠে মেজাজখানা। ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চিরবিরিয়ে উঠলেও বাইরের নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব। চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জাংকুকের মুখের উপরে কথা ছুঁড়ে মারে ইউন। তোকে অনেকবার বলেছি জাংকুক, আমি ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস, আমি ততটাও দুর্বল নই। পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত 6 মাস ধরে একা একাই আছি। যেভাবেই হোক টিকে তো আছি, আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি। এখন ফোন রাখ। এক নাগাড়ে কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল ইউন। অতঃপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ালো রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ইউনের। কাজে যেতে লেটও হয় শুধু এই কারণে। তবুও বুকের মাঝে অদম্য সাহস জড়িয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ইউন। কিন্তু বিধিবাম যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির, সেই প্রমাণ স্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ইউনের শরীরে রাস্তায় জমে থাকা লিটার খানিক ময়লা পানি ছিটকিয়ে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল ইউনের। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয় এমন করেই হয়। শরীরে এঁটে থাকা লং টপস, ডেনিম, প্লাজো, ওড়না সবকিছুই নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই। ইউনের এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেই ঠোঁটের আগায় একটু করে হাসি খেলে গেল জাংকুকের। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার? তুই যে ভীতু হরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি।
কারণ তোর ভেতরে দুর্বলতা আর ভীতি সন্ত্রস্ততা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলছে কালো চোখের মনি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে। ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ইউন। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্লেচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জাঙ্কুকও অ্যাপ্রন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ইউনের নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র 5 মিনিট 5 দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করছে ইউন। জাঙ্কুক আগে থেকে পার্ট টাইম করত, এখনও পার্ট টাইম করে, কিন্তু ইউনের ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ইউনের মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জাঙ্কুকের মতো বাচাল ছেলেটার বন্ধু যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জাঙ্কুকের। ইউনের অবদান শূন্যের কোঠায়। আপনা আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না, যার দরুন নিজের চারদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সায় জানিয়ে দেয়, তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ইউন। ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাওর করতে পারে না ইউন। প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জাঙ্কুকও ধারের কাছে ঘেঁষতে পারেনি ওর। জাঙ্কুক জানে না ইউনের এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ। তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষ ব্যক্তিটি হয়েও ইউনের কিছুতেই কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে চাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জাঙ্কুক ঠিকই সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব গুছিয়ে নিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশে থেকে ইউনকে নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জাঙ্কুকের জন্য। যদিও এখনো অনেকটা রহস্য ভেদ করা বাকি পড়ে আছে। তবে ইউন যে জাঙ্কুককে নিজের বন্ধুর তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জাঙ্কুক উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই। ভয়টাও অবশ্য সেখানেই। মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভেতরে নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ইউন, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে ভয় হয় জাঙ্কুকের, বড্ড ভয়। টুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হাওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারের অভাব হয় না কোনো কালেই। তবু যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুণে গুণে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ারই কথা। ইউন মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জাঙ্কুক ইউনকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করেছিল, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ইউন তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান, জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো। তারপর তোর আর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ টাকা কামাবো। পরে আবার নিজেই বলেছিল, হাস্যকর রাইট? প্রত্যুত্তরে জাঙ্কুক বলেছিল, মোটেই না, আমি আছি তো তোর পাশে। জাঙ্কুক এসে জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছে। জাঙ্কুকের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ইউন। জয়া আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জাঙ্কুককে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে
তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয়া আন্টি তখন মুখের লালায় আঙ্গুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, দুধে আলতা রাঙা এ জয়া আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায়। অথচ গত 6 মাসে ইয়নের সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার। কি করেই বা হবে? মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ। যার দরুন জয়া আন্টিরও খুব একটা পছন্দ নয় ইয়নকে। পছন্দ হওয়ার কথাও নয়। ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মন ভুলানো কথা জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারা কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহু আগেই কাজ থেকে ছাঁটাই করে দিতেন তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটা, সেটাই শোনার পালা। ইয়নকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি। নিজের মোটা ফ্রেমের চশমার উপর দিয়ে ভ্রু কুঁচকে খানিকটা বিরক্তিকর সুরে ঈশাকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়ালো ইয়ন। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলেন, বলে ফেল। কয়েক দফা ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক অদর ভিজিয়ে ইয়ন বলে ওঠে, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? ইয়ন বলল, জি কক্সবাজার। জয়া আন্টি বুঝদারদের মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচ থমথমে হয়ে গেল ইয়নের মুখ। তবুও গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ইয়নের কথার পাছে জয়া আন্টি আরো কিছু বলবে তার আগে ওপাশ থেকে জাঙ্কুক ছুটে এসে বলল, হ্যাঁ আন্টি আমি জানি ইয়নের জ্বর ছিল। জাঙ্কুকের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জাঙ্কুক। ব্যাপারটা মোটেই পছন্দ নয় ভদ্রমহিলার, কিন্তু কিছু বলতেও পারে না তিনি, কারণ জাঙ্কুক ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জাঙ্কুকের আকুতি ভরা মুখের দিক থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলা বললেন, ঠিক আছে যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ইয়ন মৃদু হেসে ঘাড়টা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ইয়ন আর জাঙ্কুক সেখান থেকে প্রস্থান করলো। জিভ দিয়ে আঙ্গুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করেন জয়া আন্টি। ইয়ন ভেতরে চলে যায়। জাঙ্কুক ওর পেছন পেছন যেতে বলল, হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস? হাঁটার গতি থেমে গেল ইয়নের। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো নিজেও জানে না। মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে, তাই যাচ্ছে। এর বাহিরে তো কিছু জানা নেই। ও মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয়। ইয়ন অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই। ওর ভাগ্য খারাপ বলেই তো ওর ওপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটি দেননি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করা ভালোবাসা সব ইয়নকে উগড়ে দেবে। যে দুনিয়ার জন্য ইয়নকে নয়, বরং ইয়নের জন্য দুনিয়া তছনছ করে দেবে। কিন্তু আফসোস, জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজাড় করা ভালোবাসা পায়নি ইয়ন, কারণ ওর দুর্ভাগ্য উপরওয়ালা ওকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভেতরে ভেতরে মায়ের উপর এক আকাশ সম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ইয়নের। অজ্ঞতাই ওর জীবনে মায়ের কথাটাই হলো শেষ কথা। জাঙ্কুক আবার প্রশ্ন করলো, কিরে কি হলো, কিছু তো বল। জাঙ্কুকের প্রশ্নে ধ্যান ভাঙে ইয়নে, তবে জাঙ্কুককে উত্তর দেওয়ার কোনরূপ প্রয়োজন বোধ মনে করলো না ইয়ন। উল্টো তেজ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জাঙ্কুক। নিজের ভালো মন্দ নিজে খেয়াল রাখতে পারি আমি, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর। আশ্চর্য, রেগে গেলি কেন হঠাৎ? ইয়ন অ্যাপ্রন খুলে নিজের টোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, জয়া আন্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর। তোর এসব অধিকার বোধ আমার বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুত্বের এতটাও লিমিট ক্রস করা উচিত নয়। জাঙ্কুক ভ্রু কুঁচকে কিছুটা বিরক্তিকর স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটিই পেতি না।
তবুও এভাবে বলছিস। হাতের ঘড়িটাতে এক ঝলক পরখ করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ইউন বলল, ছুটি না পেলে নাই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর। আরে ভাই, আমি তোকে করুণা কেন দেখাতে যাব আজব? তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ইউনের করা জাজালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালু ঝড় থেমে যাওয়ার মতোই থেমে গেল জাংকুক। সত্যি তো, কিসের এত অধিকার বোধ ওর? ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ইউনের মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়ার নিকুচই স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জাংকুক? আদৌ কি চায় ও? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে জাংকুক। আর ইয়ন, সে তো সেই কখন বেরিয়ে গেছে ক্যাফে থেকে। কিরে, হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস যে, কোথাও যাচ্ছিস? নিজুমের প্রশ্নে ঘাড় ঘোরালো ইয়ন। দেখলো পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিজুম। তার ফাঁকে কথাটা বলেছে মাত্র। নিজুম ইয়নের একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিনও ইয়নকে শক্ত খলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ইয়নের কমফোর্ট জোন হলো নিজুম। মেয়েটা বেশ মেধাবী, চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে 2য় বর্ষে পড়ছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটি, টিউশন এই নিয়ে জীবন চলে যাচ্ছে তার। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনোই বলে না সে। ইয়ন নিজুমের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ইয়নের কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ইয়নের দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিজুম। মনে মনে ভাবল, মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয়ে, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না, কি অদ্ভুত। অতঃপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিজুম, হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো? ইউন নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল, মা তলব করেছে, কাল যেতে হবে। ইউনের কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিজুম। তড়িঘড়ি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে বেজার আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সং সাজে বসতে হবে। ইয়ন মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, ধুর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মণি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সবাই বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসল ইয়ন, কিন্তু নিজুম ওর কথার তীব্র প্রতিবাদ করে বলল, মোটেই না, তোকে তো এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জ্বলজ্বলে চোখ তোর, পুরাই হলিউড হিরোইন। আমার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে। ইয়ন মৃদু হেসে কাঁথামুড়ি দিয়ে শুতে শুতে নিজুমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ। এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে। হাস্যকর। নিজুম কটমটিয়ে বলল, তুই একটু বেশি জানিস। এই চোখ তোর আশীর্বাদ, বলে দিলাম আমি। ইউন টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালই বোঝা যাবে। তোকে আপডেট জানাবো। এখন প্লিজ ঘুমাতে দে।